সত্যি পুরনো বাড়ির আনাচে কানাচে কত গল্পই না লুকিয়ে থাকে, তাই না? আমি সন্দীপ, আর এই হলো আমার বউ সৃজা। নতুন বিয়ে হয়েছে আমাদের। বিয়ের পরপরই যখন এ গ্রামে বদলি হলো, তখন মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই গ্রামে একা একা কি বা করব, বন্ধু বান্ধব পরিবারের থেকে এত দূরে। কিন্তু এখানে এসে বাড়িটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই বাড়িতে যখন থাকতে পারবো, একটু না হয় মানিয়ে গুছিয়ে নেব। কি, বাড়ি পছন্দ হয়েছে তো? পছন্দ? একবার দেখেই প্রেমে পড়ে যাবার মতো বাড়িটা। হুম বাবা, কার পছন্দ দেখতে হবে না? চলো ভিতরে যাওয়া যাক। একদম, চলো। বাড়ির ভিতরে ঢুকতেই মনটা একদম জুড়িয়ে গেল। পুরনো দিনের মেহগনি কাঠের সব আসবাবপত্র, বড় বড় জানলা দরজা দিয়ে রোদ ঢুকে বাড়ির আনাচে কানাচে খেলা করছে। বসার ঘরে বড় একটা তৈলচিত্রে আঁকা এক অসাধারণ রূপসী মহিলার ছবি। তার মলিন হাসি আর চোখের বেদনা যেন আমাকে কেমন টানতে শুরু করে। বাবা, এ তো এলাহি ব্যাপার দেখছি। সেটাই তো, এত আসবাবপত্রের সাথে এই বাড়িটা এত কমে কিভাবে পেলে বলো তো? হ্যাঁ, কি আর বলবো, গ্রামের মানুষেরা এমনই সরল মনের হয় বোধহয়। শহর হলে তো হয়েই গেছিল। যাকগে, আমার না অনেক দেরি হয়ে গেছে, অফিসে যাই এবার। রাগ করো না লক্ষ্মীটি, আমি আজ ঠিক সময় মতো চলে আসব, কেমন? বেশ, ততক্ষণে আমি ঘরদোর আমার মতো করে একটু সাজিয়ে নিই। একদম দেরি করবে না কিন্তু, ভীষণ রাগ করবো তবে। বেশ বাবা, বেশ। পরের দিন ছিল রবিবার। সৃজা রান্না বান্না সারতে সারতে এদিক ওদিক ঘুরে বাড়িটা ভালো মতো দেখতে দেখতে এসে পৌঁছালাম চিলেকোঠার ঘরে। দেখলাম কত পুরনো জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। বই, ছোটোখাটো ঘর গোছাবার আসবাব, পুরনো গ্রামাফোন, ভাঙা রেকর্ড। মন্ত্রমুগ্ধ হয়ে এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখ দিয়ে পড়ল এক কোণায়। কাপড়ে ঢাকা একটা বড় মাপের কিছু রাখা আছে। কাপড়টা সরাতেই দেখি একটা অসাধারণ সুন্দর দেখতে বিশাল বড় আয়না। মেহগনি কাঠের ফ্রেমের ওপর নিখুঁতভাবে কারুকার্য করা গ্রিক পুরাণের আর হিন্দু পুরাণে দেবদেবীদের কথা। এমন অসাধারণ শিল্পকলা যে এক আয়নার গায়ে দেখতে পাবো, কোনো দিনও ভাবিনি। সৃজাকে ডেকে এনে দেখালাম। উচ্ছ্বাসে প্রায় লাফিয়ে উঠল সে। অসাধারণ! এত সুন্দর আয়না! এটা আমি এখন থেকে আমার শোবার ঘরে রাখবো। এমনিতেও আয়না দরকার ছিল একটা, আর কিনতে হবে না। আহা, হলো তো, আর কত নিজেকে দেখবে বলো তো? আয়নাটা শোবার ঘরের আসবাবের সাথে দিব্যি মানিয়েছে, দেখো। আশ্চর্য ব্যাপার তো এটাই যে এতদিন ধরে ধুলো ঢাকা ওই চিলেকোঠার ঘরে পড়ে থেকেও আয়নাটা কেমন চকচক করছে। মনে হচ্ছে এত সুন্দর আমায় কোনো দিন লাগেনি দেখতে। এত সুন্দরভাবে সেজে সেই জন্যই বসে আছো বুঝি? দেখ, তোমার কাজ সেরে আসার অপেক্ষা করছিলাম। আমার সৌভাগ্য। তবে এটা আসল কথা নয়। আসল কথা তো এটাই যে তোমাকে এই আয়নায় আরো সুন্দর লাগছে। তাই বুঝি? হুম। একদম। থাক, অনেক হয়েছে। এসো দেখি, তোমার প্রিয় মাছের মাথা দিয়ে মুগ ডাল রেঁধেছি আজকে। এত বড় বাড়ি পরিষ্কার করা একা হাতে পারছি না। ভালোই হয়েছে সন্দীপের অফিস কলিগ তোমায় পাঠালো। বুঝলে তো শিলাদি, কাজের ফাঁকে ফাঁকে তোমার সাথে বসে গল্প করে আজ সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছে। তুমি একদম চিন্তা করো না বুঝেছো বৌদিমণি, আমি কাল থেকে তুমি নাওয়া খাওয়া করার আগে সব ঝাড়া পোছা করে রাখবো নি। বেশ। আচ্ছা শিলাদি, এই বাড়িটা খুব পুরনো না?
হ্যাঁ, তা বটে। আগে এখানে যে দাদাবাবু তোমাদের বাড়ি বেঁচেছে, সে থাকতো এই গিন্নিমা আর তার বউয়ের সাথে। কি ভালোই যে ছিলেন গিন্নিমা, কিন্তু আজকাল কি আর ভালো মানুষের কেউ কদর করে? মানে? গিন্নিমা ছেলেকে খুব ভালোবাসতেন, বুঝলে দিদি। ছেলেও মাকে চোখে হারাতো, কিন্তু কাল হলো ওই শয়তান বউয়ের সাথে বিয়ে দিয়ে। প্রথম প্রথম তো দেখে মনে হতো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তারপর সে কি ঝামেলা প্রতিদিন। শাওরিকে মাঝে মধ্যে বের করে দিচ্ছে, মাঝে মাঝে খেতে দিচ্ছে না। শেষমেশ বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে আসলো বুড়ি মাটাকে, আর দুজনে মিলে বাড়ি জমি সব বেচে শহরে চলে গেল আয়েশ করতে। ইস, নিজের জন্মদাত্রী মায়ের সাথে এরকম ব্যবহার। যাই হোক, চলো দেখি রান্না বান্নাটা একটু হাতে হাতে সেরে নিই। তুমি ঘরটা ঝেড়ে পুছে এসে আমার সবজিগুলো একটু কেটে দাও। উমা বৌদিমণি, এত সুন্দর আয়না কোথায় পেলে গো? দেখে তো মনে হচ্ছে অনেক দামি। এবারেতেই ছিল চিলেকোঠার ঘরে। আচ্ছা শিলাদি, বেলা কিন্তু এখন গড়িয়ে যাচ্ছে। তোমার বাবু আজ আবার তাড়াতাড়ি ফিরে আসবে। আমি যাচ্ছি, তুমি হাতের কাজটা সেরে আর এসো। হ্যাঁ গো বৌদিমণি, আমি এই এক্ষুনি আসছি। বাহ, এই আয়নায় আমাকে দিব্যি দেখাচ্ছে তো। কি হচ্ছে? বাঁচাও, বাঁচাও! কি হলো, কি হলো শিলাদি? চেঁচাচ্ছ কেন এভাবে? ওই 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 আয়না। কি হয়েছে আয়নায়? আমার মাফ করো গো বৌদিমণি, আমি আর তোমার বাড়ি কাজ করতে পারবো নি। আর ভালো চাই তো ওই আয়না বিদেই করো। কি গো, কেমন কাটলো দিনটা? দূর, এত বড় বাড়িতে ভালো লাগছে না একা। শিলাদি কাল কাজ ছেড়ে যাওয়ার পর থেকে সৃজার মনটা কেমন যেন হয়ে আছে। কাল রাতে দুজনে বসে অনেক আকাশ পাতাল ভাবলাম সৃজার ঘটনাটা আমায় জানানোর পর। আচ্ছা, কেন বলল ও আয়নাটা বিদায় করতে? এত ভয়ই বা কেন পেল? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল সেই তৈলচিত্রের মহিলার দিকে। সত্যি, এমন রূপ আগে কখনো দেখিনি। তার চোখ দুটি এমন জীবন্ত আর করুণ যে মনে হয় দু ফোঁটা চোখের জল তা থেকে এক্ষুনি বেয়ে পড়বে। কে এই মহিলা বলো তো? শিলাদি যা বললেন এবারের গল্প, তাতে তো মনে হলো এটাই গিন্নি। যাই আকুক, ছবিটা কিন্তু দারুণ সুন্দর এঁকেছে। ছবির দিকে এগিয়ে গেলাম নেহাত কৌতূহলে, যদি কিছু চোখে পড়ে। ছবির উপর চিত্রকরের নাম খুঁজতে গিয়ে হঠাৎ হাতে ভেজা ভেজা কিছু একটা লাগলো। হাতটা চোখের সামনে আনতে শিউরে উঠলাম। দেখলাম হাতে লেগে আছে তাজা রক্ত। ছবির দিকে তাকিয়ে দেখি ছবি থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ে গোটা মেঝেটা লাল হয়ে গেছে। সৃজা, সৃজা, এটা এটা কি? সৃজা কৌতূহল নিয়ে এগিয়ে এসে আঁতকে উঠল রক্ত দেখে। প্রচন্ড ভয় পেয়ে দুজনে পিছনে ঘুরে পালাতে যাব, দেখি সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছেন এক বয়স্ক মহিলা। মাথা ভর্তি ঘন কাঁচা পাকা চুল, পরনের শাড়িটা রক্তে চুপচুপে হয়ে ভিজে রয়েছে। কে কে আপনি? সাড়া দিচ্ছেন না কেন? আমার বাড়িতে দখল জমিয়ে এখন এখন আমাকেই জিজ্ঞাসা করছিস আমি কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহিলা আমাদের দিকে এগোতে থাকে। চিৎকার করতে করতে বাড়ি ছেড়ে পালিয়ে যাই আমরা।
বাড়ি থেকে বেরিয়ে পাগলের মতো সোজা ছুটে চলে যাই অফিসের এক কলিগের বাড়িতে। কোনো মতেই এ বাড়িতে আর পা ফেলার ইচ্ছে ছিল না। আমার কলিগই সন্ধান দিল এই তান্ত্রিক বাবার। ওনাকে নিয়ে বাড়ি ফিরে দেখি যেভাবে সাজিয়েছিলাম সকালে ঠিক তেমনই রয়েছে। কোথাও কোনো রক্তের চিহ্ন অবধি নেই, না আছে সেই অপরিচিত মহিলা। বাবা, আমরা ঠিক এখানে রক্ত চুঁইয়ে পড়ে মেঝেটা ভেসে যেতে দেখেছিলাম। আর ওই মহিলা এখানে, আমি নিশ্চিত যে উনি সেই ছবির মহিলা। মানে এই বাড়ির গিন্নি? তা কিভাবে সম্ভব? তোমাদের কথায় মনে হচ্ছে যে তোমরা কোনো অতৃপ্ত আত্মাকে দেখেছ। গিন্নিমাকে তো আমি ভালো করেই চিনতাম। ওনার ছেলে ওকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল গ্রাম ছেড়ে যাবার আগে। যাই হোক, আমি কিছু কবচ দিয়ে যাচ্ছি, ধারণ করবে, যা তোমাদের রক্ষাও করবে। তান্ত্রিক মন্ত্রপাঠ করে কিছু কবচ আমাদের দিয়ে বিদায় নিলেন। বললেন আবার আসবেন কোনো বিপদ হলে। এ কদিন এত ধকল গেছে আমাদের ওপর দিয়ে, ক্লান্ত হয়ে পড়েছিলাম খুব। সৃজাকে নিয়ে চললাম শোবার ঘরে, শুইয়ে দিতে যাব। তখনই হঠাৎ করে আয়নায় উদয় হলো সেই ভয়ঙ্কর রূপী মহিলার প্রতিবিম্ব। সন্দীপ, আয়নায় ওটা কি? আয়নার দিকে তাকাতেই সেই মহিলা আমার গলা টিপে ধরলো। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলাম আমি। সৃজা ছাড়ানোর চেষ্টা করতে থাকলো জোরে জোরে, কাঁদতে কাঁদতে। কিন্তু সেই হাতের বাঁধন আরো শক্ত হয়ে বসতে লাগলো আমার গলায়। ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। কে আপনি? ও তো কোনো ক্ষতি করেনি আপনার। এও কোনোদিন নিজের মায়ের সাথে সেই কাজই করবে যা আমার পেটের ছেলে আমার সাথে করেছিল। সব ছেলেরাই এই একই রকমের। শেষ করে ফেলবো তোর পালা, শেষ করে ফেলবো তোর পালা, সবাইকে শেষ করে ফেলবো। দেখুন, আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট, অনেক রাগ জমে আছে। নিচে বসার ঘরের দেওয়ালে ছবিটা লাগানো, ওটা আপনারই, তাই না? আপনি তো গিন্নিমা, সবাই তো জানে আপনি বৃদ্ধাশ্রমে আছেন। আপনার এই অবস্থা হলো কিভাবে? আপনি বলুন আমাদের, আপনার কি হয়েছিল? আমরা সাহায্য করব আপনাকে। কেউ আমাকে কোনো সাহায্য করতে পারবে না, কেউ না। কত স্বপ্ন নিয়ে আমার বাবুকে আমি বড় করেছিলাম, তা তুই জানিস? আমার নাম চারুলতা, গরিব ঘরের মেয়ে। পাশের গ্রামে ছিল আমার বাড়ি। গরিব বাবা অনেক কষ্টে চাষবাস করে ছোট থেকে বড় করেছিল আমাকে। বাবুর বাবা আমার ভালোবাসতে আমার জীবনটা বদলে গিয়েছিল। তারপর বাবু এলো, তাকে নিয়েই কেটে যায় আমার জীবনের অনেকগুলো বছর। একবার যখন বাপের বাড়ি যাচ্ছি, আমাদের গ্রামের রাস্তা দিয়ে ফিরে আস্তে আস্তে আমার স্বামী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। আমি দিশাহারা হয়ে যাই, কি করব বুঝতে পারছিলাম না। তখনই দেখা হয় সোমার সাথে। ওদের বাড়িতে নিয়ে গিয়েই ওনাকে অনেক সেবা শুশ্রূষা করে বাড়ি পাঠিয়ে দেয় সে। ওকে আমাদের এতই পছন্দ হয় যে আমি আর আমার স্বামী মিলে ঠিক করি আমাদের রাঘবের সাথে তার বিয়ে দেব। রাঘব তখন সবে বিলেত থেকে পড়াশুনো করে ফিরেছে। যেমন রূপ মেয়েটার তেমন গুণ। সোমাকে ঘরের বউ করে এনে মনে হয়েছিল ভগবান যেন মুখ তুলে চেয়েছেন। বিয়ের পরে বহু আদর করে রাঘব আর বৌমা এই আয়নাটা আমার জন্য এনেছিল। ওরা বলতো আয়নায় নাকি আমার রূপ আরো শত গুণে ফুটে ওঠে।
রাঘবের বিয়ের পর প্রথম প্রথম বৌমা খুব যত্ন আত্তি করতো আমাদের, কিন্তু অত সুখ আর কপালে সইল না। বিয়ের 1 মাসের মধ্যে প্রচণ্ড মাথা যন্ত্রণার ব্যারামে আমার স্বামী মারা গেল, আর আমার জীবন পরিণত হলো এক অসহ্য নরকে। সোমার আসল রূপ বেরিয়ে এলো তারপর। রাঘবকে মদের নেশা ধরিয়েছিল সে। প্রতিদিন রাত করে বাড়িতে বসতো মদের আসর, তার সাথে বিভিন্ন রকমের বন্ধুরা আসতো। রাত কেটে সকাল অবধি চলতো তাদের মদের মোচ্ছপ। আমি বেঁচে আছি না মরে গেছি তার কোনো খোঁজ রাখতো না সে। আমার ঘরে বসে আমি একা ঘুমড়ে ঘুমড়ে মরতাম। রাঘব ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিল, তার বউ কুটোটিও নাড়ত না। তারপর একদিন তাদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনি, সোমা, আমার জমানো টাকা প্রায় শেষের পথে। চাকরি তো ছেড়ে দিয়েছি, এবার উপায়? এই বাড়িটা বিক্রি করে দাও না। মন্দ বলনি, গ্রামে পচে মরছি এমনিতেও, কিন্তু মা রাজি হবে না। সে আমার হাতে ছেড়ে দাও। মা, অনেক হয়েছে, আমি রান্নাটা সামলে নিচ্ছি। পরের দিন থেকে সোম আমার সাথে আগের মতো ভালো ব্যবহার করতে শুরু করলো, যত্ন আত্তি করতে থাকলো আমার। কিন্তু কিছু তো একটা খটকা লেগে থাকতো আমার মনের মধ্যে, আর দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে পড়তে থাকলাম। মা, এগুলো সই করে দাও তো। এ তো বাড়ির কাগজপত্র বাবু। হ্যাঁ, বাড়ি বিক্রি করে একটা বিজনেস খুলবো শহরে, তাই টাকাটা দরকার। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এ বাড়িতে তোর বাবার স্মৃতি জড়িয়ে আছে, এখান থেকে আমি কোনো মতেই যাব না বাবু। মা, ভালোই ভালোই সই করে দাও বলছি, না হলে? না হলে তুই কি করবি বাবু? হ্যাঁ, কি করবি? তোর সাহস তো কম নয়, ছোট থেকে এত বড় করে বড় করলাম, এভাবে কথা বলছিস আমার সাথে? এক্ষুনি আমার বাড়ি থেকে তোর বউকে নিয়ে চলে যা, চলে যা বলছি। আমি বেঁচে থাকতে এ বাড়িতে তোর কোনো অধিকার নেই। যবে থেকেই বাড়িতে এসেছি তোর রব দেখছি। তোকে খাবারে ওষুধ মিশিয়েও তোর তেজ ঠান্ডা করার চেষ্টা করেও কিছু হলো না। এত রব দেখাস কিভাবে বিছানায় পড়ে থেকে? খুব বার বেড়েছে না তোর? এই নে, মর তাহলে। রাঘব বাবু, বাঁচা আমায়। রাঘব বাবু, বাঁচা আমায়। আপনার সাথে এত বড় অন্যায় হয়ে গেল, কেউ কিছু জানতে পেল না? কিভাবে জানবে? আমার দেহটা তো রাতারাতি দেওয়ালের পিছনে লুকিয়ে ফেলে নতুন দেয়াল গেঁথে আমার ছবি দিয়ে সে জায়গাটা লুকিয়ে ফেলে শয়তানটা, আর পুরো গ্রামে রটিয়ে দেয় যে তারা আমায় বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমার আত্মা এতদিন ধরে এ বাড়িতে কেঁদে কেঁদে ঘুরেছে, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। হ্যাঁ, আমরা মুক্তি দেব আপনাকে। চারুলতার আত্মাকে মুক্তি দিলাম আমরা, কিন্তু চারুলতার ছবি আর আয়নাটা আমি আর সৃজা আজও নিজের কাছে রেখে দিয়েছি। নিজের ছেলে তো তাকে যোগ্য সম্মানটুকু দেয়নি, না হয় আমরাই দিলাম।